একটা থ্রেট দিয়ে দিচ্ছে গতকালকের মিটিংয়ে, এটা স্পষ্ট। এই জন্য মার্কেট আজকে ধরে রাখতে পার নাই। মার্কেট আজকে ভালো থাকার কথা ছিল, এই গতকালকে তার ট্রেনের কারণে আজকে মার্কেটটা ধরে রাখতে পারে নাই। কত বড় ফাজিলের ফাজিল, এত সাহস কই থেকে পায়, কই থেকে এত বড় সাহস পাইছে? তাকে কে সেন্টার দিচ্ছে? অর্থ উপদেষ্টা যদি সেন্টার দেয় তাহলে অর্থ উপদেষ্টা আপনি দয়া করে পদক্ষেপ করুন। আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি কি পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে শ্রদ্ধায় মনে করেন? আপনি রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রের জনগণ আপনার কাছে প্রত্যাশা করে যে যে সেক্টরে ব্যবসা করুক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে হলো আপনি জনগণের অংশীদার। এই জনগণ আপনার কাছে ভালো কিছু পজিটিভ আশা করে। আপনি তাৎপর্য এমন একটা মন্তব্য করলেন যে মন্তব্যের কারণে এই বাজারটা হলো সেন্সিটিভ বাজার। আপনারা বলেন, আপনারাই বলেন সেন্সিটিভ বাজার। একটু উল্টাপাল্টা কথা বললে এখানে প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে যায়। এখনো কোন জায়গায় মানুষের আত্মবিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা আমাদের কর্তৃপক্ষ ধরে না মাথায়। আপনারা একটা ইন্টারন্যাশনাল সব মেধাবী বলেন, নিজেদেরকে ইন্টারন্যাশনাল মেধাবী বলে দাবি করেন, তাহলে সাধারণ বিনিয়োগকারীর মনের কথা মনে কাজ তারা কি চায় তাদের কথা বুঝেন না। এই পুঁজিবাজার আস্থার সংকট কোন জায়গায় বুঝেন না? আপনার সংকট হল রাশেদ মাকসুদ। রাশেদ মাকসুদ এই শেয়ারে থাকবে না, বাংলাদেশের পুঁজিবাজার আস্থা ফিরে পাবে। রাশেদ মাকসুদ এই শেয়ারে থাকবে, ততদিন বিনিয়োগকারী ধ্বংসের দ্বার ফালতে চলে যাবে। এই জন্যই অসংখ্য ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে। আমাদের মাঝে এখন মিডিয়ার ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আমাদের দুঃখ দুর্দশাগুলা আপনারা অবশ্যই তুলে ধরবেন। আপনাদের প্রতি আহ্বান দেখিয়ে অনুরোধ করি আমরা আমাদের মূল ফুটে আলোচনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সভাপতি মহোদয় যদি কথা বলবেন। মাঝখানে দরকার ছিল, চেয়ার চাইরা দে, চেয়ার চাইরা দে, কাপড় আনছি খবর দে, চেয়ার চাইরা দে। তুমি কে আমি কে বিনিয়োগকারী খবরে মাসুদ কে বিনিয়োগকারী খবরে মাসুদ কেন ছিয়ারে বিনিয়োগকারী খবরে কাপড় আনছি খবর দে। এখন হাসি খবর দে।
বিনিয়োগকারী কবরে কাপন হাসিং কবরে বিনিয়োগকারী ভাই ভাই কবিতা ভাই আনসার না আমি বলবো না পরে বলবো আমি পরে 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 আমি এখন বলতে বলতেছে এখনই বলবো হ্যাঁ মিডিয়া বলতে আমরা একটু বলবো আমরা একটু বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমার কথা বলতে বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা একটু বড় আমরা আপনি একটু ভিতরে আসেন ভিতরে আসেন সবাই দয়া করে একটু ভিতরে যান সমাগম হোক সবাই সুশৃঙ্খল ভাবে লাইন ধরুন ভাই ব্যানারের পিছনে পলাশ ভাই লিখে দেন এই পলাশ ভাই এই ওরা ওনাকে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা এবং উপস্থিত অংশীজন এবং মিডিয়ার কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আমাকে আজকে একটি কথা বলতে হচ্ছে প্রথমেই যে আমি আজকে ভাষা হারিয়ে ফেলছি একটি কারণে, সেটা হলো যে আজকে আমাদের কর্মসূচি হলো কফিন মিছিল। একটা মানুষ মারা গেলে তার কাফন করে কফিনে শোয়ায়। আমি স্বতঃস্ফূর্তভাবে যখন কফিন মিছিলের এই ঘোষণা দিয়েছি তখন আমার পরিবার থেকে আমার স্ত্রী আপত্তি করেছিল। আজকে তার কথা আমার বলতে হলো, আমি আজ কখনো তার কথা বলিনি। সে বলেছে অনেক হয়েছে, তোমার আল্লাহর দোহাই তুমি ওই কফিনে নেবে না, ওই কফিনে শুবে না। আমি তার জবাবে বলেছি তোমাকে আল্লাহর দোহাই তুমি আমাকে বাধা দিবে না, ওই কফিনে আমি যদি লাশ হয়ে যাই 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে, তাহলে সেই কফিনে আমি উঠবো, সেই কফিন মিছিল করবো। আল্লাহর দোহাই তুমি আমাকে বাধা দিও না। সে মনক্ষুণ্ণ হয়ে বলেছে না তুমি তো আমার কথা মানবে না, তোমার যা ইচ্ছা তা তুমি করবেই। এই ছিল প্রেক্ষাপট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে একটা মানে কাকতালীয় ঘটনা ঘটে গেছে আমার পরিবারে। আমার বলতে হয়তো কথা আড়ষ্ট হয়ে যাবে। আমার পরিবারে আমাকে ভালোবাসতেন আমার এক খালা, কি বলবো, যে খালা তার সহায় সম্পত্তি একমাত্র কন্যা এবং তার মেয়ের জামাইকে দিয়েছেন, এবং সেই তার নিজের বাড়ি আছে ঢাকায়, সেই বাড়ি ভাড়ার টাকা মেয়ে জামাইকে দিয়েছে এই পুঁজিবাজারে বিনিয়োগ করতে। সে আইসিইউতে ভর্তি, প্রায় 20-25 লাখ টাকা তার আইসিইউ চার্জ এসেছে, কাউকে চিনতে পারে না, অজ্ঞান। আমি গেছি, সবাই জিজ্ঞেস করেছে, মা তার মেয়ে জিজ্ঞেস করছে ওনাকে চিনো, অজ্ঞান, কাউকে চিনে না, সে আমার নাম বলে ফেলছে। আমি আর চোখে পানি রাখতে পারিনি। তারপরেই তার শেষ জবান। এবং আজকে এই কফিন মিছিলে আসার আগ মুহূর্তে সে কফিনে ঢুকেছে এবং আমাকে যে যখন গেছে সে কফিনে ঢুকেছে এবং আমি সেই কফিনে জানাজায় শরীক হতে পারিনি। আমি তাকে বলেছি আমার জাতীয় স্বার্থে আমি আমার জীবন উৎসর্গ করেছি, সে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমার আত্মীয়, অতএব আমি তার কফিনে না যেয়ে আজকে আমি 33 লাখ বিনিয়োগকারীর যে কফিন, সেই কফিনে শরীক হতে চলে এসেছি। এবং ডক্টর ইউনূস সরকার, এখন আপনার পালা। আমি বলে যাচ্ছি যে যার কফিনে আজকে লাশ ঢুকেছে, এখানে তো প্রতীকী লাশ,
যার মা সে আজকে কফিনে ঢুকলো, সেই মেয়ে আমার আত্মীয়, আমি সঠিক ডিটেলস বলবো না, তারা লজ্জাও পেতে পারে, আমি নাম বলবো না। উনি আছেন আপনার দপ্তরের একজন কর্মী, ডক্টর ইউনুসের দপ্তরের একজন কর্মী, তার মা যার বিনিয়োগ ছিল এই পুঁজিবাজারকে মেয়ে জামার মাধ্যমে। এখানে আমি বলি, অনেকের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থাকে, অনেকের ইনডাইরেক্ট, ওনারটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট। উনি মেয়ে জামাই আমার পুঁজি হারানোর ব্যথা নিয়ে অনেক সময় শোকাতুর হয়েছেন, অনেক কথা বলেছেন। আর কত লাশ, আর কি দেখতে চায়, কি জানতে চায়, ও দিলে অবশ্যই পাবে। কে সে আমি নাম বলতেছি না। এবং তার যে জামাই যার কথা বলতেছি, তার বড় ভাই বাংলাদেশ নৌবাহিনীর একজন কমোডর, বলে দিচ্ছি আমি, আমার আত্মীয়, সে তার নামও বলবো না, তারও বিনিয়োগ আছে। আমি বলেছি নির্বাচন কমিশনার একজন আমার 1 বছরের সিনিয়র, কিন্তু মীর কলেজের ছাত্র ছিল, খোঁজ নেন, সত্য কথা বলতে লজ্জা কি, তারও বিনিয়োগ আছে। আর প্রেস সেক্রেটারি মহোদয় বলে এটা হাই অফিসিয়াল মিটিং। হ্যাঁ, যমুনায় হাই অফিসিয়াল মিটিং। দায়িত্বহীন কণ্ঠে বলছি, আজকে কোনো কথাই গোপন রাখবো না। আমরা স্বয়ং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধানকে আমরা নিজে তার অফিসে গিয়ে চিঠি দিয়ে এসেছি যে সেনাবাহিনীর 33 লাখ বিনিয়োগকারী শেষ হয়েছে, তাদেরও কিছু কথা আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। এখানে মিশন থেকে শুরু করে সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, পুলিশ সবারই বিনিয়োগ আছে, কেউ মুখ খুলতে পারে না। কেন, কি হয়েছে, লাশ পড়ে যাবে একটা করে, আর সেটা আমরা ফাঁস করবো না। অবশ্যই এখন নেমেছি রাস্তায়, সব কথা ফাঁস হয়ে যাবে। কি করতেছে, গোয়েন্দা বিভাগের রিপোর্ট নেই, বাংলাদেশে গোয়েন্দা বিভাগ নেই। গোয়েন্দা বিভাগ তো আমার কাছে শুধু তথ্য নিলে হবে না, তাদেরকে ডক্টর ইউনুসকে বোঝাতে হবে যে আপনার যে জুলাই বিপ্লবের যে স্পিরিট নিয়ে আপনাকে মানুষ স্বাগত জানিয়েছিল, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে। আপনাকে ভালোবাসি বলে আজকেও বলছি, যে স্বৈরাচার, আমার এখন স্লোগান দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে। কেন, আপনাকে তো ভালোবাসি, আপনি তো আমাদের দেশের গৌরব। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, ডক্টর ইউনুস কেন, শেখ হাসিনা স্বৈরাচারী, সেও যদি নজর পেত, আমরা তাকে গর্ব করতাম, কারণ আমাদের দেশের গৌরব। তার মিথ্যাচার, তার বদনাম হতে আমরা চাই না। কিন্তু যে সত্য কথা বলতে আমাদের দিনে অনেকে আমাদের বলে যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এখন অনেকটা রাজনৈতিক কথাও বলে ফেলছে। কেন রাজনৈতিক কথা বলছি, আমি আবার বলছি, যে শেয়ার বাজার 33 লাখ বিনিয়োগকারী নিয়ে রাজনীতি করে যারা, এই 33 লাখ বিনিয়োগকারীর পক্ষে আমরাও রাজনৈতিক ভাষা ব্যবহার করব। আমি আজকে একজন রাজনৈতিক নেতা, অনেকের সবাই তো আর সবাইকে পছন্দ করে না, সব দল পছন্দ করে না, কিন্তু আমাদের পক্ষে যারা কথা বলবে তারাই আমাদের প্রিয়ভাজন, তাদের কথাই আমরা বলবো। আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাস। উনি এক বক্তব্যে বলেছেন আমাদের কথাটা কি, 90,000 কোটি টাকা লুট করেছে এই স্বৈরাচারী সরকারের দোষর। এটা আমাদের কথা, এই মাকসুদকে চেয়ারে রেখে তার বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি আরো একটি কথা বলেছেন, আগে খেত কুকুরে, এখন খাচ্ছে বাঘে। এই রাশেদ মাকসুদ একটা বাঘ, এই বাঘকে যে লালন করছে সে হচ্ছে সিংহ, স্বৈরাচারী সরকার। আমরা বলছি ডক্টর ইউনুসকে, কিন্তু কখনোই আমরা ছোট করে বলতে চাচ্ছি না। শেষবারের ওয়ার্নিং, 48 ঘন্টা সময় ঘোষণা করলাম, যদি রাশেদ মাকসুদ এবং তার পৃষ্ঠপোষক উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং নব্য স্বৈরাচার, নব্য ক্যান্সার আনিসুজ্জামান, সাথে ওই মরা বাঘ আবু আহমেদকে না অপসারণ করা না হয়, তাহলে কিন্তু আমাদের কথা এখন যমুনার তীরে আমরা হাজির হব, আমরা যমুনার তীরে হাজির হব। এবং সেই সাথে আরো কিছু কথা, সেটা হলো আমি আজকে এই মিডিয়ায় ঘোষণা করছি, বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়না ঘরে। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের বন্দী ঘরে।
এই কথাটা আপনারা করতে হয়, এটাই হবে আজকের আমাদের স্লোগানের মূল প্রতিপাদ্য বিষয়। কারণ আমরা এই আয়না ঘর নিয়ে অনেক কথা বলেছি। যদি 33 লাখ বিনিয়োগকারীকে আয়না ঘরে বন্দি করে তাদের জবান বন্দি করা হয়, কালকের নাটক আমার ইতিপূর্বে আমার এক যোদ্ধা সহকর্মী সে বলে গেছে যে কালকে রাশেদ মাসুদ কি করেছে এই নাটক সবাই জানে, মিডিয়ার কর্মীরা সবাই জানে। হঠাৎ করে সকালবেলায় উনি ফোন দেন, ফোন দিয়ে সবাইকে ডাকেন, সংশ্লিষ্ট অংশীজন সেখানে বিনিয়োগকারী কেউ নাই। উনি সবাইকে থ্রেট করেছেন, অনেক তিক্ততা হয়েছে। আজকে ব্রোকারেজ হাউস ডিবিএর সমস্ত লোকজন তারা চাকরি হারাচ্ছে। এই ব্রোকারেজ হাউসের যারা ট্রেডার তাদের চাকরি নাই, ব্রোকারেজ হাউসগুলো বন্ধ হয়ে গেছে। তারা আমাদেরকে গোপনে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের কর্মচারীর চাকরি শেষ করে দেন তাহলে কি হবে? আপনাদের হাউসও বন্ধ হয়ে যাবে, এবং অনেক হাউস বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সব খবর আমরা পাচ্ছি। এই পুঁজিবাজার ট্রেড বন্ধ করে দেন প্রয়োজন বোধে। কি আছে যে ট্রেডে মানুষের সবকিছু হারিয়ে যায়, মানুষ শীর্ষ হয়ে যায়, ওই ট্রেডের কি দরকার? ওই ট্রেডে কি হবে? আরেকটি কথা আমি বলছি, আজকে মাকসুদ যার নামে এত কথা, উনি হয়তো ভাবতে পারেন এই লোকটা আমার পিছনে এত কথা বলে কেন। উনি কিন্তু আমার ব্যক্তিগত শত্রু না, উনি 33 লাখ বিনিয়োগকারী শত্রু, যার জন্য আমার মুখ খুলতে হচ্ছে। আমি আরেকটা কথা বলি, আমার পিছিয়ে আছে বাংলাদেশ ব্যাংক। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমেদ, তার কথা বলছি আমি। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা 2 বছর আগে যখন শোচনীয় হয়ে পড়েছে, তখন উনি দেখেছেন যে মানুষের কাছে টাকা আছে, কিন্তু সে টাকা তার বালিশের নিচে, ওই যে আমির হোসেন আমুর মতো, বুঝতে পারছেন? এইরকম টাকা, এই টাকা কি করে দেশের অর্থনৈতিক চাঙ্গা করা যায়, কি করলে এই টাকা দেশের ব্যাংকিং সেক্টর থেকে সব সেক্টর ভালো হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, তখন তিনি করেছেন সমস্ত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তিনি অনুপ্রেরণা জুগেছেন, সুযোগ করে দিয়েছেন। আর সেই টাকা আস্তে আস্তে আজকে পাকিস্তানের ইন্ডেক্স দাঁড়িয়েছে 1,17,000, 1,17,000 আমার গতকালকে রিপোর্ট, আজকে বোধহয় আরো বেড়েছে। আর বাংলাদেশের পুঁজিবাজার 4,000, অনলি 4,000-এর নিচের দিকে চলে যায়। কি হচ্ছে? আর সেই বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশেও একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, এই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কালকে বলেছে, শুনেছেন আপনারা, উনি বলেছেন পুঁজিবাজার রক্ষার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়। কি বলতে চান? এইরকম গভর্নর আমরা চাই না, এইরকম গভর্নর দিয়ে হবে না। যে দেশের অর্থনৈতিক ধ্বংসের জন্য সে আগের একজন ভদ্রলোক ছিল, তার কথা বলেছি, ভাবছি তলে তলে এই রাবণদের আমরা অপসারণ করবো, এই রাবণদের কবর রচনা করব। আজকে আমাদের 33 লাখ বিনিয়োগকারীর কবর আমরা দেখাচ্ছি বাস্তবে, কিন্তু বাস্তবে তাদের কবর রচনা করবো আমরা, ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলছি, শেষ কথা, সেটা হলো এখন ধন্যবাদ। আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, এই কমিশন দিয়ে হবে না। সে কথাটা হলো যে ডক্টর ইউনূস সরকার কি করতে পারতেন, তার কিন্তু একটা গ্লোবাল সেলিব্রিটি হিসাবে তার বিশেষ একটা মূল্য আছে। পাকিস্তানের গভর্নর যদি বিনিয়োগ আনতে পারে, আমি 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 কথা বলছি 1880টা ইনস্টিটিউট, 1880টা ইনস্টিটিউট পাকিস্তানে এসেছে। ডক্টর ইউনূস কি পারেন না? ডক্টর ইউনূস কি পারেন না এখানে বিনিয়োগ আনতে? উনি যদি কিছুই না পারেন তাহলে নির্বাচন দেন, নির্বাচনের তফসিল ঘোষণা করেন, অন্তর্বর্তী কমিশন অপসারণ করেন। আর না হলে পুঁজিবাজার ভালো হবে না। মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এই পুঁজিবাজারকে বাঁচাতে হলে আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, 48 ঘন্টার মধ্যে এই কমিশন রাশেদ মাসুদকে অপসারণ করুন, অন্যথায় আমাদের পরবর্তী আন্দোলন চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এরপরে কাপড় মিছিল ছিল জানাতে হবে। আবারও বলছি, অন্তঃসদন প্রীতি বন্ধ করুন। আমাদের ব্যানারের সামনে ভাই
দর্শক, বাণিজ্য প্রতিদিনের ফেসবুকে আপনাদের সঙ্গে যুক্ত আছি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। আপনারা জানেন যে বিনিয়োগকারীরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। এখন তারা কফিন নিয়ে মিছিল নিয়ে ডিএসসির দিকে যাচ্ছেন, ডিএসসির পুরনো ভবনের দিকে যাচ্ছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে বিনিয়োগকারীরা বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে কফিন মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে এই কফিন মিছিলের সূচনা হয়েছে। বিনিয়োগকারীরা বলছেন যে এই মুহূর্তে রাশেদ মাকসুদকে অপসারণ করতে হবে। রাশেদ মাকসুদের অপসারণ ছাড়া পুঁজিবাজারের যে আস্থা সেটি ফিরে আসবে না। রাশেদ মাকসুদকে অপসারণ করা হলে সঙ্গে সঙ্গে পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে এবং রাশেদ মাকসুদকে রাখা হলে পুঁজিবাজারে আস্থা কোনোদিনও ফিরে আসবে না। এমতো অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাশেদ মাকসুদকে যাতে অতি দ্রুত অপসারণ করানো হয়, তাহলে পুঁজিবাজারে আস্থা ফিরে আসবেন বলে তারা মনে করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে বিনিয়োগকারী কবরে, রাশেদ মাকসুদ কেন চেয়ারে, এবং আমি কে তুমি কে, বিনিয়োগকারী বিনিয়োগকারী, এইসব স্লোগানে তারা রাজপথ উত্তাল করেছেন। বাংলাদেশের পুঁজিবাজার আজকে একটা মরা কফিনে পরিণত হয়েছে। এই রাশেদ মাকসুদের কুলাঙ্কারের কারণে, রাশেদ মাকসুদের দুর্নীতির কারণে, রাশেদ মাকসুদের অদক্ষতার কারণে পুঁজিবাজার আজকে বাংলাদেশের টেকটোসকারী বিনিয়োগকারী আজকে ব্যাপক ক্ষতিগ্রস্তের মুখে সম্মুখীন হয়ে অনেকে আত্মহুতি দিতে চলেছেন। অনেকেই আজকে আমরা এই পথে নামার আর কোনো উপায় ছিল না। কফিনটা ঘুরাইতে হবে, কফিনটা দেখা যাবে। আরে গোড়াই বলবি না। আমরা মতিঝিল থেকে যুক্ত আছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মতিঝিলে একটি কফিন মিছিল নিয়ে বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিনিয়োগকারীরা স্লোগান দিচ্ছেন যে বিনিয়োগকারীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিনিয়োগকারীরা কবরে, রাশেদ মাকসুদ কেন চেয়ারে। এছাড়া তারা বিভিন্ন স্লোগানে কিন্তু রাজপথে নেমেছেন। তারা দাবি করছেন, তাদের দাবি একটাই, বিএসসিসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ। তারা অচিরেই এই বিএসসিসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করছেন। তারা বলছেন রাশেদ মাকসুদ যতদিন বিএসসিসির চেয়ারম্যান হিসেবে থাকবেন ততদিন পর্যন্ত পুঁজিবাজারে আস্থা ফিরবে না।
তার অপসারণ হলেই পুঁজিবাজারে আস্থা ফিরবে, পুঁজিবাজার সচল হবে। তাই অতি দ্রুতই তার পদত্যাগ দাবি করেছেন বিনিয়োগকারীরা। তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন। গত 8 মাস 9 মাস থেকেই বিনিয়োগকারীরা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিলেন। আপনারা জানেন এর আগেও তারা কাফন মিছিল করেছেন আইসিবির অফিসের সামনে। এর আগেও বিনিয়োগকারীরা কাফন মিছিল করেছিলেন। আজ তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই কফিন মিছিল ঘোষণা করা হয়েছিল। সেই কফিন মিছিলে এখন অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি বাংলাদেশ ব্যাংকের সামনে শুরু হয়ে এখন মতিঝিল যে ডিএসসির পুরনো অফিস আছে সেদিকে যাচ্ছে। আপনারা যুক্ত আছেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ কফিন মিছিল থেকে। কফিন মিছিলের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম। মিছিলটি এখন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে মতিঝিলে ডিএসসির পুরনো ভবনের দিকে যাচ্ছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের দাবি না মানানো হলে তারা দাবি আদায় করতে না পারে, তারা আরো তারা মিছিল নিয়ে বিক্ষোভ তারা আসলে কপিং নিয়ে যাচ্ছে। তারা তাদের দাবি আদায়ের পক্ষে তারা যে বিষয়গুলো আমাদেরকে বলছে যে আজকে দীর্ঘ সময় ধরে দিন ধরে তারা আন্দোলন করছে। দর্শক, মতিঝিল পুরনো ডিএসসির ভবনের সামনে এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছে। আপনারা জানেন যে বিনিয়োগকারীরা কফিন মিছিল করছেন ডিএসএস এর বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে। তারা আজকে বলেছেন যে রাশেদ মাকসুদকে যদি অপসারণ করানো না হয় তাহলে ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন।
এই লড়াইয়ে জিততে হবে, পারতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। নতুন দিনের লাশ হলো, নতুন দিনের ওনার একটা বক্তব্য নেই, আপনি ভিডিও ধরিয়ে অপসারণ করা না হলে এর ভাই একটু বলবেন আজকে আপনাদের মিছিল সম্পর্কে কিছু বলেন। ভাই আমরা তো বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি। আজকে 9 মাস ধরে আন্দোলন করতেছি। আন্দোলনের মেন কারণ হলো যে পুঁজিবাজার ধ্বংস করে দিয়েছে। যখন থেকে মাকসুদ কমিশন আসছে, এই মাকসুদ নির্ভর স্টেট ব্যাংক থেকে লাঠি মেরে তাকে বের করে দিয়েছিল 3 মাস আগে। তার চাকরি থাকার ছিল আরো 3 মাস, তার আগে তাকে লাঠি মেরে বের করে দেন। আর আমি বলতে চাই আনিসুল সাহেবকে, যিনি হলেন ক্যান্সার আনিসুল, এই ক্যান্সার আনিসুল এসে উল্টাপাল্টা কথা বলেছেন। আমাদের বাংলাদেশে পুঁজিবাজার নাকি ক্যান্সার হয়েছে, ক্যান্সারের রুগী মারা যায়। আমি বলতে চাই ভাই, পাকিস্তানের শেয়ার বাজার কি ছিল? তারা তো বলে না ক্যান্সার। তাদের গভর্নর, তাদের যে অর্থমন্ত্রী, তারা দুজন মিলে দেখো যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ ছিল, ব্যাংকগুলো টাকা ছিল না, তখন তারা পুঁজিবাজারকে একমাত্র বিনিয়োগের স্থান গড়ে তুললো এবং এই বিনিয়োগের স্থান গড়ার পরে আজকে দেখেন পাকিস্তানের যেখানে সূচক ছিল 30,000, আজকে 1,20,000 সূচক। তারা ভালো করার জন্য কাজ করে। আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার এরা কাজ করে পুঁজিবাজারকে খারাপ করার জন্য। আমরা খুব দুঃখের সাথে প্রকাশ করতে চাই, ওনারা যদি ইচ্ছা করে আজকে মার্কেট ভালো করুক, বাংলাদেশের ব্যাংকে কিভাবে টাকা আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা কল্পনা করতে পারবেন না যে বিনিয়োগ যদি ঠিক, আপনারা যদি সুযোগ দেন, আপনারা যদি পুঁজিবাজারকে ক্যান্সার না বলেন, ভালো জায়গা বলেন, ব্যবসায়িক হিসাবে আমাদেরকে গ্রহণ করুন। আমরা সুদী হতে চাই না, আমরা সুদের ব্যবসা করতে চাই না। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা সুদের ব্যবসা করতে চাই না, আমরা ব্যবসা করতে চাই। আমরা লাভ লস করব, কিন্তু এরকম লস করবো না যেখানে আমাদের পিঠ ওয়ালে থেকে যাবে, যেখানে আমাদের অস্তিত্ব নেই। আমরা খুব দুঃখের সাথে বলতে চাই যে আমাদের অবস্থা খুব করুন, আপনারা আমাদেরকে বাঁচান। আপনারা এই মাকসুদ সাহেবকে পদত্যাগ করান। 6 মাসের মধ্যে মার্কেট ভালো হয়ে যাবে। মাকসুদ অযোগ্য, সে গতকালকে আমাদের শেয়ার বাজারে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানকে ডেকে যেভাবে বিতর্কে জড়িত হয়েছে, উনি সবাইকে শাসন করতে চাচ্ছে। শাসন করলে স্বৈরাচার হবেন, শাসন করেন না। সবার সাথে ভালো সম্পর্ক করে ভালোভাবে কাজ করেন। আপনাকে আমরা চাই না মাকসুদ সাহেব, আপনি পদত্যাগ করেন, না হলে আমরা তুরপার আন্দোলন চালিয়ে যাব। আপনাকে আবার বলছি, আপনি নিজ ইচ্ছায় ছেড়ে যান, নাহলে আপনাকে ধরে পালাতে হবে হাসিনার মতো। আর আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি নিজের শেয়ার বাজারের ব্যাপারে কথা বলুন। আপনি আগে শেয়ার বাজারের কথা জানুন, শুনুন, তারপরে দেখেন 17 বছর আমরা যেভাবে কষ্ট করেছি, এই সময় আসা তার 10 গুণ বেশি কষ্ট করতেছি। এভাবে ভাই হয় না, মানুষকে বাঁচার সুযোগ দেন, আপনারা ভালো কাজ করতে দেন। এই শেয়ার বাজারকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে বলেন লোন না নিয়ে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করতে। আপনারা ব্যবসা করুন, আমরাও ব্যবসা করি, সৎ পথে চলি। এই জামাত এত বড় বড় কথা বলে, এই জামাতরা কি কাজ করতেছে? এই জামাতরা তাদের পক্ষে সুদী ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে। ওদেরকে বলছি আপনারাও শেয়ার বাজার আসেন, সুদ বন্ধ করেন, সুদের ব্যবসা বন্ধ করে ব্যবসা বাণিজ্যে ঢুকে। শেয়ার বাজার এমন একটা জায়গা যেখান থেকে বড় বড় অ্যামাউন্ট, বড় বড় পুঁজি গ্রহণ করতে পারে কোম্পানিগুলো। ভালো কোম্পানিকে আসার ব্যবস্থা করে দেন। আমাদের 400 কোম্পানি আছে, এই কোম্পানিগুলোকেও তারা কোনোভাবে ধরে না।
কে ডিভিডেন্ড দিচ্ছে কে দিচ্ছে না, দেওয়ার পরে টাকা ডিসপার্স করে না, কোনো দেখার কোনো লোক নাই, শুধুমাত্র আসে বেতন দেয়, গাড়ি নেয়, বাড়ি নেয়, তারা নিজেদের কাজ করে নেয় না। আমাদের দুঃখ কেউ বুঝে না, তাই বলছি আমাদের দুঃখ দেখেন, আমাদের দুঃখ বুঝেন, আমাদেরকে নিয়ে চলে। আমরা আপনাদের সাথে চলতে চাই, আমরা কোনো আন্দোলন করতে চাই না ভাই। আমাদেরকে আপনারা যেভাবে করেছেন শিখিয়ে দিয়েছেন, আমাদের আরো লোক সামনে আছে, সবাই মাঠে নেমেছে, হাজার হাজার লোক নামবে এখন। মাত্র আমরা 100-200 জন থেকে শুরু করেছি, আজকে হাজার হাজার লোক হচ্ছে ভাই, দেখে নেন হাজার হাজার লোক হচ্ছে। আসিফ ভাই, আমাদের জীবন মরার খেলা, আমরা আর বাঁচতে চাই না এভাবে শেয়ার বাজার নিয়ে। আমরা ভালো করে করব, আমরা যেভাবে হোক চাপ চালায় যাব, আমাদেরকে কাজ করার সুযোগ দেন। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বিনিয়োগকারীদের কফিন মিছিল মতিঝিলে ডিএসসির পুরনো ভবনের সামনে অবস্থান করছে। এই পুরো এলাকা, মতিঝিল এলাকা উত্তপ্ত অবস্থা। তাদের এই মিছিলের স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে কফিন নিয়ে মতিঝিলের পুরনো ডিএসসি ভবনের সামনে অবস্থান নিয়েছে বিনিয়োগকারীরা। পরিবারের সাথে ঠিকমতো কথা বলতে পারে না, তারা শুধু হারিয়ে দিশেহারা, শুধু হারিয়ে দিশেহারা, নাগরিক সবাই করবে ছাড়া, ওই ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে বলছি, অন্য সদস্যকে বন্ধ করেন, আপনার অন্য সদস্যকে বন্ধ করেন, আপনার অন্য সদস্যদের কারণে বাংলাদেশের 33 লক্ষ বৃহত্তর তার সুন্দর একটা বিশ্ব জীবন যাপন করছে। আপনি সেভাবে রাজ্যভাবে এই অপদার্থ, এই অপক্ষ, এই অপর্বত্য রাখছেন, বাংলাদেশের বিরোধকারীরা এই সন্ত্রাস খবরে সবাই খবর করে যাবে সময়। ভাইয়েরা, আপনারা কিছু সময়ের জন্য রাস্তায় বসে পড়েন, কিছু সময়ের জন্য বসে পড়েন, আমাদের এখানে কিছু সময় মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই গতি সহকারে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। বাংলাদেশ শেয়ার বাজারের জানাজা কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে। আমরা যারা রাস্তায় যাত্রী ভাইয়েরা আছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদেরকে 10 মিনিট সময় দিয়ে একটু উপকার করবেন। এটা দেশের অর্থনীতির মেরুদণ্ড নিয়ে একটা বিষয় চলছে, আপনারা একটু 10 মিনিট দিতে পারেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এটা জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায় হয়ে যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আমাদেরকে জানাজা করার ব্যবস্থা করে দিবেন। আপনারা আমাদেরকে হেল্প করবেন এবং রাস্তায় যারা ট্রাফিকের কাজ করছেন, আপনারা একটু ধৈর্য সহকারে ট্রাফিকের দায়িত্ব যেসব পুলিশ ভাইরা আছেন, আপনারা গাড়িগুলো অল্প সুন্দরভাবে এখানে একটা ব্যবস্থা করে দেন। আমরা অন্যথায় কিন্তু এখান থেকে সারা দিন যাতে উঠবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। পুলিশ ভাইরা আপনারা আমাদেরকে সহযোগিতা আমাদেরকে একটা পরিবেশে থাকতে দেন। আপনাদেরকে বিভিন্ন রিকোয়েস্ট করছি, এখানে আমাদের শেয়ার বাজারে যে আসছে জানাজার ব্যবস্থা হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্ত বিনিয়োগকারী ভাইরা আপনারা রাস্তায় বসে পড়েন। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজে আদায় না হবে ততক্ষণ আমাদের একটাই দাবি, আমরা রাশেদ মাকসুদের অপারেশন চাই। অপারেশন চাই এই কারণে উনি আমাদের পুঁজিবাজারকে অন্ধকারে অতল গহ্বরে নিয়ে গেছে, যার কারণে আমরা এখন রাস্তায় অবস্থান নিচ্ছি এবং এই কফিন মেশিন শেষ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা এই কমিশনের এই প্রহসনমূলক সংস্কার আমরা মানি না। সংস্কার মানে যদি হয় আমাদের 40% পুঁজি থেকে 70% পুঁজি নাই, তাহলে তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের চেয়েও বড় স্বৈরাচারের রাশেদ মাকসুদ কমিশন। আমরা ওনাদের এই কমিশন আর চাই না। বাংলাদেশের পুঁজিবাজার ধ্বংসের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কমিশন আর চাই না। বিনিয়োগকারী এবং পরিবারের একটা বিষয়, তাই আপনারা ছোট করে দেখুন, আপনারা রাস্তায় করুন। আমাদের
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা এই কিন্তু কাম্য। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন বিনিয়োগকারীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে আমরা আজকে মতিঝিলের ডিএসির সামনে রাস্তায় অবস্থান নিয়েছি। আমাদের তো এটা হওয়ার কথা ছিল না। আমাদের অনেক কষ্টের টাকা, আমাদের অনেক শ্রমের টাকা মানুষ পুঁজিবাজার রাখে 2টা পয়সা ইনকাম করার জন্য মাস শেষে বছর শেষে, কিন্তু এই রাশেদ মাকসুদ সকল বিনিয়োগকারীর স্বপ্ন ধূলিসাৎ করে দিল। আপনি বিনিয়োগকারীদের মনের কষ্ট ধন্যবাদ। সম্মানীয় সাথী ভাই, আমরা একত্রিত হয়েছি কারণ আমাদের নিজের সত্যে এখানে আপনারা যারা আছেন রাস্তায় সবাই এখানে চলে আসেন। আমরা 16টা বছর যাবৎ নিগৃহীত, অত্যাচারিত, আমাদের পোর্টফোলিও একবারে কিছু নাই। সংগ্রামী সাথী ভাই, আমাদের শেয়ার মার্কেট 16 বছর যাবৎ ছিনিমিনি খেলছে, এখনো সেই ছিনিমিনি মধ্যেই আমরা আছি। সংগ্রামী সাথী ভাই, আমাদের কিছু দায় দাবি আছে যা সরকার কোনোই কর্ণপাত করতেছে না। আমরা শেষ হয়ে গেছি। অবিলম্বে 10-12টা আমাদের প্রস্তাব অবশ্যই মানতে হবে। প্রথমত ঢাকা স্টক এক্সচেঞ্জের সকল মেম্বার সব আমাদের সাথে একত্রতা ঘোষণা করতে হবে। যারা চেক করেন মেম্বার সাহেবরা, আপনাদেরকে নিচে নামতে আসতে হবে আমাদের সাথে। 2% শেয়ার যেটা, সেই নিয়মটা বাধ্যতামূলক করতে হবে। অনেক কোম্পানির 30% শেয়ার নাই, অনেক কোম্পানি 30% শেয়ার নাই। বাইব্যাক আইন চালু করতে হবে অবশ্যই। আর মাকসুদ সাহেবের ওরা তো লজ্জা থাকা উচিত। মরাকে মানুষকে মারে, মরা মানুষকে কি মারে? আমাদেরকে সুইমিংয়ে সাঁতার করতে পাঠাইছে তারা, কি হাত পা বেঁধে যদি আমাদেরকে সাঁতার কাটতে বলে, আমরা কি সাঁতার কাটতে পারবো? কেন আমাদেরকে এই যে 250 বিয়ে কোন বন্ধ করে রাখছে? কোন আইনে? এখানে স্বর্ণ বেচার টাকা, লোনের টাকা, বিভিন্ন খাতের থেকে টাকা এখানে ইনভেস্ট করে মানুষ। হ্যাঁ, আমরা 16টা বছর, আমার এই যে বন্ধু আতিক 16টা বছর এই মার্কেটের জন্য অনেক আন্দোলন চলে উঠতে করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। কোম্পানির 30% শেয়ার অবশ্যই থাকতে হবে। বাইব্যাক আইন ব্যবস্থা করা হবে। আপনারা 5:30 করান, সুন্দরভাবে দাঁড়ান। আমরা সরকারকে জানাতে চাচ্ছি, আমরা যে 33 লক্ষ বিনিয়োগকারী হিসাবে পরিবারকে কত কষ্টে আছি। আমরা আজকে কাঠন নিয়ে রাস্তা নেমেছি, চোখের নিয়ে রাস্তা নেমেছি। তাই আপনারা ধৈর্য সহকারে সবাই সুন্দরভাবে রাস্তা বসে পারেন। আমি রিকোয়েস্ট করছি সবাই বসে পারেন। এখন আমাদের সামনে বক্তৃতা রাখবেন আমাদের যে ইসমাইল রায়, ইনি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর ছিল। তখন আপনারা অনেকেই জানেন যে একটা চিঠি জাতির উদ্দেশ্যে ভাইরাল হয়েছিল। 33 লক্ষ বিনিয়োগকারী মনে প্রাণ থেকে জায়গা করে নিয়েছিল। তিনি হলেন আর কেউ না, আমাদের ইসমাইল ভাই। আমি ইসমাইল ভাইকে বিনিয়োগ করবো এই 33 লক্ষ বিনিয়োগকারী এবং এই জাতির দুদিনে আপনি আপনার মনের কষ্ট থেকে জাতির জন্য কি করা যায় এই বিষয়ে আপনাকে বক্তব্য রাখবেন। আমি সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি সুন্দরভাবে শোনার জন্য এবং সুন্দর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের 33 লক্ষ বিনিয়োগকারীদের প্রতিনিধি হয়ে আজকে যারা এখানে এসেছেন, আমাদের মনের কষ্ট থেকে, আমাদের জীবন ধারণের কষ্ট থেকে
প্রতিটি মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন তার কর্মজীবনের শেষে, কর্মজীবনের শুরুতে, কর্মজীবনের মাঝে। কিন্তু দুঃখের বিষয়, একটি দেশের প্রাণ শক্তি এই পুঁজিবাজার, এই পুঁজিবাজার আমাদের দেশে মারাত্মকভাবে সরকারিভাবে আজকে নিগৃহীত, অবহেলিত। এই পুঁজিবাজারকে যারা দেখভাল করার কথা, যেই রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, সরকারের অর্থ মন্ত্রণালয়, এরা প্রত্যেকেই আজকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সাথে বিমাতা সুলভ আচরণ করতেছে। আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত দুঃখ এবং লজ্জা, একজন সরকারি কর্মচারী, কর্মকর্তা, তাকে সরানোর জন্য এখানে বিনিয়োগকারীদেরকে সমাবেশ হতে হয়। 24-এর গণঅভ্যুত্থানের যারা সৈনিক ছিলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, এক স্বৈরাচারকে বছরের পর বছর ত্যাগ তিরিক্ষার মাধ্যমে আপনারা উৎখাত করেছেন। বর্তমানে এই স্বৈরাচার রাশেদ মাকসুদ, এই স্বৈরাচার সালেউদ্দিন আহমেদ এবং অপদার্থ ওই বয়োবৃদ্ধ আবু আহমেদকে অবিলম্বে আমাদের সভাপতি সাহেব 48 ঘন্টা সময় দিয়েছেন। 48 ঘন্টা সময়ের মধ্যে আপনি অর্থ উপদেষ্টা, অর্থ নয়, যেই শেয়ার বাজার জিডিপিতে যার অবদান অপরিসীম, বাংলাদেশের অর্থায়নে, শিল্প উন্নয়নে যে শেয়ার বাজারের গুরুত্ব অপরিসীম, হাজার হাজার কোটি টাকা এই বিনিয়োগকারীরা দিয়ে এই বিশাল অট্টালিকা তৈরি করেছে শিল্পপতিরা। আর আজকে আমার বিনিয়োগকারীদেরকে তারা ঠাট্টা করে 2 পয়সা তারা ডিভিডেন্ড দেয়। আপনি রাশেদ মাকসুদ সংস্কার করতে এসেছেন। আমি সম্মানিত মিডিয়া ভাইদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, এই মাকসুদ সাহেবকে আপনারা জিজ্ঞাসা করবেন আজকে এই 9 মাসে উনি দায়িত্ব নেওয়ার পর কি কি সংস্কার করেছেন। আপনারা আমাদের এখান থেকে গিয়ে উনার সাক্ষাৎকার নেবেন। উনি হচ্ছে কিরকম জানেন, ওই যে আপনার ইয়াবা হেরোইন বাসে কোথায়, চিপির মধ্যে, উনি ফোন করে ডাকে, আসেন একটু কথা বলি। এটা কি সেই জায়গায় আসেন মাসুদ সাহেব? আপনি ডেকোরাম বোঝেন না, আপনি রেগুলেটরি অথরিটির সাথে কথা বলবেন। বাইরে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত আমাদের অর্থ প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং হয়েছে, সেখানে অংশীজন ছিল। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক ভাইয়েরা, জাতির বিবেক, আমার প্রশ্ন, এই 33 লক্ষ বিনিয়োগকারী পুঁজিবাজারে যারা প্রাণ, তারা অংশীজন না? আমরা অংশীজন না? অংশীজনদেরকে বাদ দিয়ে যার বিরুদ্ধে শুরু থেকে এই পর্যন্ত যে অভিযোগ, সেই রাশেদ মাকসুদকে পাশে বসিয়ে জামাইয়া ধরে সেখানে আপনার সংস্কারের জন্য বলা হয়। ফলাফল মার্কেট ধ্বংস থেকে ধ্বংস। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসনের বাইরেকে। আমি দেখেছি ওনারা আরো কয়েকটি প্রোগ্রাম আমরা এখানে করেছি, ওরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদেরকে এই সমাবেশ করার সুযোগ দিয়েছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। আর আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। আমি আশা করব, আপনার বিনীত অনুরোধ আপনাদের কাছে, আমাদের সাংবাদিক ভাইদের কাছে, আমি গত এপ্রিল মাসে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি একটি চিঠি লিখেছিলাম। দুঃখের বিষয়, সেই চিঠির কোনো জবাব পাইনি। আমার মতো আরো অনেক ভাইরা লিখেছেন, আমরা কোনো রাজনীতির ব্যানারে রাজনীতি করতে আসি নাই, নতুন বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য এসেছি, বাংলাদেশে প্রাণ ভরে বেঁচে থাকার জন্য আমরা বিনিয়োগ করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই সালে আহমেদ সাহেব, আমি সম্মান করে আপনাকে বলতে চাই, আজকের এই সমাজ থেকে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে প্রধান ভটপাতা হচ্ছেন আপনি সালে আহমেদ সাহেব। যেই নতুন 24-এর অভ্যুত্থানে বাংলাদেশ জন্ম হয়েছে, যেখানে কোনো স্বজনপ্রীতির স্থান নাই, সেখানে আপনি আপনার বন্ধুর মেয়ের জামাইকে নিয়ে এসেছেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, অনুরোধ করছি, এই 33 লক্ষ বিনিয়োগকারীর পক্ষ থেকে আজকে যেহেতু সালে আহমেদ সাহেবের বিরুদ্ধে আমাদের অভিযোগ, আমরা ওনার কাছে বলতে চাই না। কারণ আজকে 9 মাসে যতবার বাজার পতন হয়েছে উনি কোনোদিন বলে নাই। আপনারা জানেন, আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনি তো বলেছে
এটা সেটা, কিন্তু সালেহ আহমেদ সাহেব কিছুই বলে না। আজকে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি এসে ব্যাংকিং সেক্টরটা এলোমেলো করে দিল। কেন? উনি বললো অতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন তো, একজন ব্যাংকের গভর্নর হিসেবে একথা বলতে পারে? তাই হোক, সম্মানিত সাংবাদিকরা, আপনাদের কাছে আমি কয়েকটি কথা বলে শেষ করব। এই রাশেদ মাকসুদ আসার পরে আমাদের 1100 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে, 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদের বিনিয়োগকারীদের চলে গেছে। এখন সবার একটি কথা সর্বমহলে, আপনারা দেখেছেন যত কিছু করেছে কোনো কিছু হয়নি, অন্য কাজ হয়নি। আমরা একটি মাত্র কথা বলতে চাই, এই রাশেদ মাকসুদ কমিশনের সম্পূর্ণ পদত্যাগ, অর্থ পদত্যাগ, তাহলে মাত্র আমরা থামবো, নাহলে আমরা অন্য আন্দোলনের দিকে দাঁড়িয়ে যাবো। এখন একটু দয়া করে আমরা গায়ে কথা বলবো, একটু আমরা সারিবদ্ধ মতো মারা যাই প্লিজ। আর আমাদের সরিকাই আপনি আমরা এখন গায়ে আমাদের প্রস্তুত আছি। আমি তো মতিঝিলে আছি। হ্যাঁ হ্যাঁ, লাইভ। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে এখানে শেয়ার বাজারে জানা যাবে। করে রেখেছে অনেক এবং যারা আমাদের সাথে জড়িত আছেন আপনাদের সাথে কিন্তু অঙ্গন আপনারা দাঁড়ান দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশ পুঁজিবাজারের জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ আলকাম। দর্শক যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শেষে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হওয়ার পর ইতিমধ্যেই কফিনের বাংলাদেশ পুঁজিবাজারের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দাঁড়ানো দরকার নাই, দরকার নাই, নামাজ পড়বে তো, জানাজা পড়াবে না, ব্যানারের দরকার নাই, ব্যানারের দরকার নাই। এরা কি করে, এরা নিজেরাও জানে। আপনারা জানেন গত কিছুদিনের মধ্যে নির্বাচনের মধ্যে কয়েকজন আছে, তারা হচ্ছে পুঁজিবাজারের অর্থনৈতিক চাপ করতে না করে তারা কলেজে গমন করেছে। তাদের অন্তত আমরা দোয়া করবো এবং হচ্ছে